এসডি অফিসিয়াল। আজকের ভিডিওটি হচ্ছে মায়ার বাঁধন এই গল্পটির তৃতীয় এবং শেষ নাম্বার পার্ট। যারা আগের পার্টগুলো দেখেননি তারা ডিসক্রিপশন চেক করেন, লিংক পেয়ে যাবেন, অথবা ভিডিওর এই স্ক্রিনে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি আহসান, সোহেলের বন্ধু। আজ আমি আমার প্রিয় বন্ধুর হৃদয় বিদারক গল্পটা লিখব। ওর প্রেমের গল্পটা যেরূপ ভিন্নভাবে খুব সুন্দর করে শুরু হয়েছিল, তার ইতিটা তেমনি আমাদের সকলকে কাঁদিয়ে শেষ হয়েছে। ব্রেকআপের পরও সোহেল ভেঙে পড়েনি। সোহেলের মায়া আরও ভালো থাকবে এটা চিন্তা করে নিজেকে সামলে নিয়েছে। পথ শিশুদের নিয়েই সময় কেটে যেত ওর। কিন্তু যতই আমাদের সামনে মিথ্যে হাসি হাসুক, আমরা তো বুঝি এই আঘাত সামলানোর সব আঘাতের চেয়ে কঠিনই বটে। অন্তরটা মনে হয় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তথাপি আমাদের তা বুঝতে দিত না। আমরাও এ ব্যাপারে কথা তুলতাম না, যেন ও সহজে সব ভুলে যায়। কিন্তু ভালোবাসা কি ভোলা সম্ভব? মুহূর্তগুলো কি কখনো স্মৃতি থেকে মুছে যাবে? ভালোবাসার স্মৃতি মোছা সম্ভব নয়। এ স্মৃতি মুছে যাওয়ার স্মৃতি নয়। আমাদের চিন্তাধারাতেই ভুল আছে। মাস তিনেক পর সোহেল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিতে জীবনের যাত্রা শুরু করে। সময়ের সাথে সোহেল সবকিছুর সাথে খাপ খাইয়ে নিয়েছিল। ব্যস্ত জীবন নাকি মানুষের দুঃখ ভুলাতে সাহায্য করে। একদিন দেখি তার মুখে কি হাসি। তিনি মায়াকে দেখে এসেছে। খুব দামি গাড়ি করে যাচ্ছিল। রসুকেও দেখেছে। দেখে মনে হয়েছে ছেলেটা বেশ ভালোই হবে। আমার মনে হলো কোনো পিতা তার মেয়েকে যোগ্য ছেলের হাতে তুলে দিতে পারলে যে আনন্দ অনুভব করে, সোহেল তেমনি আনন্দ অনুভব করছে। কিন্তু কিছুদিন পর মায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সোহেল আমাদের সবাইকে ফোন দিয়ে বলল, যত দ্রুত সম্ভব পরিচিত যার যার ও পজিটিভ ব্লাড আছে সবাইকে নিয়ে হাসপাতালে চলে আয়। আমি জানি ও নিজেই সব ব্যবস্থা করে নেবে, কিন্তু এখন সোহেলের পাশে থাকা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য। এ যে কি করে ফেলে কোনো ঠিক নেই। আমি সোহেলের সাথে যাত্রা পথে এক হই। বন্ধু পরিচয়ে সকল ব্লাউজ আমরাই ম্যানেজ করে হসপিটালে দিয়ে আসি। কিসের চাকরি কিসের কি, মায়ের জ্ঞান ফেরা অবধি তিনি হসপিটালের এরিয়ার বাইরে বের হয়নি। 3 দিনে একবেলা পানি বাদে আর কিছু খেয়েছে কিনা তা আমার জানা নেই। যখন শুনেছে মায়ের জ্ঞান ফিরেছে, তখন তিনিও নিজের শ্বাস ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ বলে 2 রাকাত নামাজ পড়ে বিদায় নিয়েছে। বললাম যে একবার মায়াকে দেখে আয়, কিন্তু না, তিনি এখন যাবে না। তারপর শান্তার থেকে খবর এসেছে মায়া এই দুনিয়াতে আর নেই। মায়া সবার মায়া আঁকড়ে ধরে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে। এই খবর আমি কিভাবে সোহেলের কাছে পৌঁছাবো ভেবে পাচ্ছি না। যাই হোক, সোহেলকে ফোন দিয়ে বললাম, দোস্ত তুই কোথায়? ও নাকি বাসায় আছে। বললাম ঠিক আছে, তুই বাসাতেই থাক, আমি আসছি, কথা আছে। প্রিয় মানুষের কিছু হলে মন নাকি আগে থেকেই ইঙ্গিত প্রদান করে। যাওয়ার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করলো, আহসান, মায়ের কিছু হয়েছে? এ প্রশ্নের জবাবে কি উত্তর দিব বুঝে উঠতে পারছিলাম না। বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে ফেললাম, দোস্ত মায়ার নেই। ও আমার দিকে যে তাকালো, তাকিয়ে রইল, কিছুই বলল না। অনেকক্ষণ পর বলল, চল আমার মায়ের চেহারাটা শেষ একবার দেখে আসি। একথা বলেও একটা বারের জন্য সোহেল কাঁদল না। আমি প্রথম ভেবেছিলাম সোহেলকে নিয়ে যাওয়া যাবে না, ও কি এই কষ্ট বহন করতে পারবে। পরে ভাবলাম, না, পুরুষ মানুষ তো পারবে। লাশ রোশাদের বাড়িতে নিয়ে গেছে, তাই আমরাও রশিদের বাড়ি চললাম।
চলার পথে সোহেল আমার সাথে কোনো প্রকার কথা বলল না। দূর থেকেই দেখছিলাম অনেক মানুষ রসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি সোহেলকে আগ বাড়িয়ে বললাম, দোস্ত, সবাইকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, নিজেকে শক্ত রাখ। ও কেমন যেন মিটমিটিয়ে বলল, মায়া আমাকে কথা দিয়েছিল। আর কিছু বলল না। নিচতলায় গ্যারেজে খাটিয়া রাখা আগরবাতির গ্রান বাড়ির বাইরে থেকেই আমার নাকে এসে লাগলো। ভেতরে প্রবেশ করতে দেখলাম মায়ার মা বাবা প্রচন্ড কান্না করছে। রসু পাশে থাকা এক চেয়ারে বসে সুখ পালন করছে। আর এদিকে আমি ভয় পাচ্ছি, এটা ভেবে যে সোহেল কি করে। ছেলেটার মুখের দিকে তাকাতে পারছিলাম না আমি। সোহেলকে নিয়ে লাশের কাছে পৌঁছালাম। একজনকে বললাম, ভাই, আমাদের একটু দেখাবেন, আমরা ওর বন্ধু, শেষ একটা বার ওকে দেখতে চাই। লাশের বাঁধনটা খুলেছে। আমি আগ্রহ নিয়ে তাকিয়ে আছি যে মায়াকে শেষ দেখাটা দেখছি। মানুষটা আজ কত পর। শেষ দেখাটা দেখতে আমাদের পারমিশন নিতে হলো। আর এই মায়া সোহেলকে বলেছিল জান্নাতে গিয়েও তারা একসাথে থাকবে। এমনকি সোহেলের পাশের কবরটা নাকি তার হবে, অন্য কারণ না। বাঁধন খোলার পর মায়ার মায়াবী চেহারাটা শেষবার দেখে নিলাম। অতি আগ্রহের কারণে সোহেলের কথা ভুলে গিয়েছিলাম। পাশে তাকিয়ে দেখি সোহেলের জ্ঞান হারিয়েছে। কষ্ট আর সহ্য করতে পারেনি। প্রকৃতির নিস্তব্ধতা যে ভালো লক্ষণ নয়, সেবার হারে হারে টের পেয়েছিলাম। এ তো ঝড়ের পূর্ব সতর্ক বার্তা ছিল। এখন আর সোহেল গান গায় না। এখন আর সোহেল পথ শিশুদের নিয়ে আড্ডায় মাতে না। সোহেল প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না। এখন আর সোহেল ট্যুর দিয়ে বেড়ায় না, একাকী থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মায়ের জ্ঞান ফেরার সময় শেষ ওর মুখে হাসি দেখেছিলাম। পুরোপুরি বদলে গেছে সোহেল। চাকরিটাও ঠিকঠাক ভাবে করছে না। সবার জীবন তো একদিন স্বাভাবিক হয়ে গেছে হয়তো। রসু আর কিছুদিন পর বিয়েও করে ফেলবে হয়তো। কিন্তু সোহেলের জীবন কি স্বাভাবিক আর কখনো হবে না? আমি তা জানি না। শুধু বলবো, বেঁচে থাক ভালোবাসা, হাজার বছর বেঁচে থাকুক। এই গল্পটি যে লিখেছেন, একটি কথা না বললেই নয়। মোহাম্মদ কবির হোসেন, এস.এম. সাকাওয়াত হোসেন ও মোহাম্মদ সোহাগ আহমেদ। আপনাকে তারা অসংখ্য ভালোবাসে। সত্যি তারা আপনাকে অনেক বেশি ভালোবাসে। আর আপনার জন্য হাজার হাজার দোয়া রইল। দোয়া করি আল্লাহ যেন আপনার জীবনটাকে পরিপূর্ণভাবে সুখের করে দেন। আমিন। আর আপনাকে আমি আমার থেকে একটি কথা বলতে চাই। আসলে ভালোবাসা সবার জীবনেই থাকে। এই দুনিয়াতে সব থেকে বড় কষ্ট হচ্ছে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলা। এর থেকে বড় কষ্ট মনে হয় আর নেই। আর যাদের ভালোবাসা পবিত্র, তাদের কষ্ট হচ্ছে দ্বিগুণ। আর ভালোবাসলেই যে পেতে হবে এমন কোনো কথা নেই। আর ভালোবাসলে যে সবাই পেয়েও যায় এমনও কোনো কথা নেই। আর মানুষ মাত্রই মরণশীল। সবাই একদিন মরে যাবে। আপনি, আমি, সবাই একদিন মরে যাব। হ্যাঁ, অনেক কষ্ট হয়, এটা সবাই জানি, সবারই হয়। তাই যেটা হয়ে গেছে সেটা নিয়ে প্লিজ আর কষ্ট পাবেন না। সেগুলো ভুলে যান। নতুন করে আপনার জীবনটা শুরু করুন। আর আপনার বন্ধুগুলো আপনাকে সত্যি অনেক ভালোবাসে। তাদেরকে ভালোবাসুন, অনেক ভালোবাসা পাবেন। এই গল্পটির প্রথম পার্ট এবং কি দ্বিতীয় পার্ট যারা দেখোনি, তারা এই ভিডিওটির ভিডিও ডিসক্রিপশন চেক করো, তাহলে আগের পার্টগুলো পেয়ে যাবে। আর এই গল্পটা কিন্তু একদম বাস্তব গল্প।